হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকে ক্লাস 12-এ ইকোনমিক্সের এক্সাম ছিল। ঠিক আছে, আজকে ক্লাস 12 ইকোনমিক্সের এক্সাম ছিল। তো অনেকেই আমাকে মেসেজ করে বলছে যে স্যার ইকোনমিক্সের যে এক্সাম ছিল তার যে এমসিকিউ তারপর ট্রু ফলস, ঠিক আছে, যে এইগুলো ছিল অ্যান্সার গুলো যদি বলতেন তাহলে খুবই ভালো হতো। ঠিক আছে, আমি সমস্ত স্টুডেন্টদের বলছি যে আমি বারবার বলছি যে পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে, সবকটা পরীক্ষা তোমাদের ক্লাস 12-এ সবকটা পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এই ভিডিও তোমরা দেখো না। তাতে কেউ হয়তো সবই ঠিক করেছো, কোনো অসুবিধা নেই তার। আবার কেউ হয়তো ধরো কোনো অ্যান্সার ভুল করেছো, তাতে যদি এই অ্যান্সারটা ধরো আমি ধরো ঠিক অ্যান্সার বলে দিলাম, তাতে যদি তোমাদের একটা কনফিউজ হতে পারে, তাতে পরবর্তী পরীক্ষাতে কিন্তু এফেক্ট পড়তে পারে। তো আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করব যে এখন তোমরা ভিডিওটা খুলো না, ভিডিওটা দেখো না, তোমরা পরবর্তী সময় ভিডিওটা দেখো, পরীক্ষাটা হয়ে যাক, তারপর তোমরা দেখতে পারো। কিন্তু অনেকে রিকোয়েস্ট করছো, তাই আমাকে এর ভিডিওটা ছাড়তে হচ্ছে। ঠিক আছে, তো আমি খুব তাড়াহুড়া করে করেছি। তো তোমরা দেখে বলো আমার কিছু অ্যান্সার কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি ওটা পরে চেক করব, চেক করে দেখে আমি কমেন্টের মধ্যেই অ্যান্সারটা লিখে দেবো। ঠিক আছে, তো তো বুঝতে পারছো। এখন প্রশ্ন উঠতে পারি, স্যার আপনি তো ইকোনমিক্সের সাজেশন দিয়েছেন, তো কতটা কমন পড়েছে? কি বলবো, ক্লাস 12-এর সাজেশন কি যে কোনো ক্লাসের সাজেশন হুবহু কমন পড়ে, এবং হুবহু কমন পড়েছে। আমি দেখলাম 5-এর দাগের কোশ্চেন বা 2-এর দাগের কোশ্চেন বা এমসিকিউ এসএকিউ সমস্ত কোশ্চেন, সব কোশ্চেন কমন পড়েছে, সমস্ত কোশ্চেন কমন পড়েছে। তো দেখো, প্রথমে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করি। বলছে প্রান্তিক ব্যয় রেখা। প্রান্তিক ব্যয় রেখা কি হয়? প্রথমে নিম্নগামী হয় এবং পরে ঊর্ধ্বগামী হয়, এটা তোমরা জানো, সবাই ঠিক করেছো। নেক্সট, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা সর্বাধিক হওয়ার সেকেন্ড শর্ত কোনটা? সেকেন্ড শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয়রেখা ঊর্ধ্বগামী, প্রান্তিক ব্যয়রেখা ঊর্ধ্বগামী। 3 নম্বর, যোগানের নিয়ম কার্যকরী হলে হয় ঊর্ধ্বগামী। ঠিক আছে, তারপর একচেটিয়া কারবারে ফার্মের ভারসাম্যের একটি শর্ত কি? এমআর ইকুয়াল টু এমসি। নেক্সট কোশ্চেন, সরল কেন্সের তত্ত্বে বিনিয়োগ গুণকের মান কত হবে? 1/MPS, 1/MPS বা 1/1 মাইনাস এমপিসি। ঠিক আছে, তো 6টা, বাজেট ঘাটতি বলতে কি বোঝায়? বাজেট ঘাটতি তখনই হয়, ঘাটতি মানে বাজেটে তখনই ঘাটতি দেখা যায় যদি সরকারের আয়ের তুলনায় সরকারের ব্যয় বেশি হয়, তাহলে সেকেন্ড অপশনটা সরকারি ব্যয়, ঠিক আছে, গ্রেটার দেন সরকারি আয়। ঠিক আছে, বুঝতে পারছি, সরকারি ব্যয় বেশি হবে সরকারি আয়ের তুলনায়। নেক্সট বলছে কোন রাশিমালা সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে? সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যকে বলা হয় প্রসার। কি বলা হয়? প্রসার, রেঞ্জ। নেক্সট, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন NREGA চালু হয়, সেটা কত সালে চালু হয়? কত সালে চালু হয়েছে? 2006 সালে চালু হয়েছে, 2006 সালে। নিম্নলিখিত কোন নামটি দারিদ্র চর্চার সঙ্গে সম্পর্কযুক্ত নয়? দারিদ্র চর্চার সঙ্গে সবকটাই দারিদ্রের সঙ্গে যুক্ত, বলছে সম্পর্কযুক্ত, কি সম্পর্কযুক্ত নয় কোনটা? মহলানবিশ। ভারতে অর্থনৈতিক সংস্কার চালু হয় যে সালে, সেটা কোন সালে? অর্থনৈতিক সংস্কার, ইকোনমিক রিফর্ম 1991, সবাই জানো এটা। নেক্সট, এমসিকিউ গুলো আশা করি 10টাই তোমরা ঠিক করেছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে যখন দেখছো সে পরীক্ষার চলাকালীন বা পরীক্ষার পরবর্তী সময়, আমি বলবো পরীক্ষার পরবর্তী সময় দেখো তোমরা কত পাচ্ছ এমসিকিউ 10-এ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বারবার একটা কথা বলেছিলাম, এমসিকিউ যেখান দিয়ে দিতে পারে, তোমরা 2015 থেকে 2022 ভালো করে পড়ে যাও, বাইরে এমসিকিউ আসবে না, তাই এসছে। ঠিক আছে, তো শূন্যস্থান পূরণ। প্রথমে বলছে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের যোগান রেখাটি কি হয়? কম স্থানান্তরিত হয়। তারা বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মগুলি পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রি। দেখো, একচেটিয়া ফার্মে কি হয়? ফার্মগুলি দ্রব্য পৃথক পৃথক দামে বিক্রি করে, কিন্তু পূর্ণমূল্য বাজারে একই দামে বিক্রি করে। তাহলে অলিগোপলি হলো, অলিগোপলিটা কি? অলিগোপলি হলো এমন একটা বাজার যেখানে অসংখ্য ক্রেতা কিন্তু স্বল্প বিক্রেতা থাকে। ঠিক আছে, প্রচুর ক্রেতা কিন্তু কম বিক্রেতা থাকে, এটা সত্যি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা থাকে না, একজন বিক্রেতা থাকে মনোপলি মার্কেট মানে একচেটিয়া বাজারে, তাহলে এটা ফলস হবে। লার্নার একচেটিয়া সূচকের মান ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, লার্নারের একচেটিয়া সূচকের মান ঋণাত্মক হতে পারে, এটা ফলস হবে, এটা ফলস হবে। তারপর একটা শূন্যস্থান পূরণ দিয়েছে,
ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না কি জানতে চাইছে। ড্যাশ মুনাফা উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এটা আমি একটু কনফিউজ আছি, কোশ্চেনে একটু কনফিউজ আছি। আমি পরে অ্যান্সার চেক করার সময় পাইনি এখনো, আমি দেখে আমি বলে দেবো। তো ব্যয় দ্বারা দাম নির্ধারণ তত্ত্বে শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হয় আপওয়ার্ড। তা বলছে ভেদমান হলো সমক পার্থক্য স্কোয়ার করলে, মানে বর্গ, সমক পার্থক্যের বর্গ করলেই তাকে ভেদমান বলে। লোরেঞ্জ অনুপাতে সর্বোচ্চ মান কত? 1। কোনো একটি রাশিমালার প্রসারের মান ওই রাশিমালার সমস্ত মানের ওপর নির্ভর করে না। ঠিকই তো, সমস্ত মানের উপর কেন নির্ভর করবে? সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাই দরকার হয়, এটা ট্রু। তো কোন বেকারত্ব কেবলমাত্র কৃষিকে দেখায় প্রচ্ছন্ন বেকারত্ব? তো যে ঠিক না ভুল? মহালানবিশ কমিটির মধ্যে ভারতের আয় বৈষম্যের একটি কারণ হলো কর ফাঁকি দেওয়া, ভুল। নরসিংহ কমিটির ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার রিপোর্টে জমা পড়ে 1991 সালে। তারপর মালহত্যা কমিটি গঠিত হয়েছিল 1993 সালে বিমা ক্ষেত্রে সংস্কার সুপারিশ করতে। তো গ্যাট চুক্তি চালু হয় 1947 সালে, 1948 সালে, এটা ভুল। তারপর দেখো 2 নম্বরের যে তোমার এসএকিউ দিয়েছিল, কি দিয়েছিল? চাহিদার নিয়ম, এর সঙ্গে অরে দিয়েছিল দাম পাবে, দুটি অংশ। তারপর হচ্ছে বিতে দিয়ে কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সাধারণত দামের সাপেক্ষে অস্থিতিস্থাপক হয়? এই কোশ্চেন যদি তোমার সাজেশন নাও থাকে, কিন্তু চাহিদার আইগো সাজেশনে ছিল, দুটোই কমন। দেখো উৎপাদনের গড় ব্যয় কাকে বলে, আবার কমন কোশ্চেন। তার পরে দিয়েছিল পরিবর্তনশীল ব্যয়, দুটি উদাহরণ দাও। ডিটটা বলে যে বাজারে দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউর মধ্যে সম্পর্ক কি হবে, এটাও কমন কোশ্চেন। সরকারি রাজকোষ নীতি দুটি উদ্দেশ্য উল্লেখ করো, অরে দিয়েছিল সমতার বাজেট গুণক, কমন কোশ্চেন। তাহলে বিস্তৃতি পরিমাপ প্রসারের একটা সুবিধা একটা অসুবিধা লিখতে হবে। দারিদ্র রেখা কাকে বলে? ঠিক আছে, অরে লেখা যে ভারতের শহরাঞ্চলে দুরকম বেকারত্ব দেখা যায়, উল্লেখ। যথেষ্ট ইজি কোশ্চেন দিই, যথেষ্ট ইজি কোশ্চেন, কোনো সন্দেহ নেই। সাজেশন থেকে হুবহু কমন পড়ে গেছে। তাহলে গ্যাট ও ডব্লিউটিও এর মধ্যে পার্থক্য লেখো, কমন কোশ্চেন। বাণিজ্য উদারীকরণে দুটি সুবিধা উল্লেখ করো, এটাও তো কমন কোশ্চেন। ঠিক আছে, তো তারপর 1994 সালে গৃহীত বিমা সংস্কারের দুটি সুপারিশ, এটাও কমন কোশ্চেন। অরে বিশ্বায়নের দুটি কুফল উল্লেখ কর। এবার 5 দাগের কোশ্চেন গুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করি। ঠিক আছে, তো গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক বারবার বলেছিলাম, সেটাই লিখেছে তো স্টুডেন্ট গুলো, এটাই লিখেছে। তো বারবার বেসিক্যালি তিনটেই সম্পর্ক, তিনটেই সম্পর্ক বাড়লে কি হবে, কমলে কি হবে, আর সেমন থাকলে কি হবে। ঠিক আছে, তো এই তো লিখতে হবে। হ্যাঁ, তবে এইটুকু লিখলে পাঁচ দেওয়া যাবে না। প্রথমে লিখতে হবে গড় উৎপাদন কাকে বলে, তারপর লিখতে হবে প্রান্তিক উৎপাদন কাকে বলে, তাই তো। তারপর গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন একটা ছবি দিয়ে দিতে হবে, তাহলে ফুল মার্কস দেয় 5-5। পরে দিয়েছিল দীর্ঘকালীন সময়ে উৎপাদনের মাত্রা প্রতি নিয়মটি উল্লেখ করো। ঠিক আছে, এটাও কমন কোশ্চেন। তারপর বাজার, লাস্টে আমরা বাজার চাপটা ধরেছিলাম। অনেকেই বলছিল স্যার বাজারটা করবো না, বাজারটা কঠিন লাগছে, ছবিগুলো অনেকের ভয় লাগছিল। আমি তখন বলেছিলাম কিছু করবি না তো, বাজার করতে ভালো লাগছে না তো? না স্যার বাজার করবো না, ছেড়ে দিল। একটা কোশ্চেন করে যা, একটা কোশ্চেন করে যা, ছেড়ে দিলে ছেড়েই দিলি, একটা কোশ্চেন করে যা, যদি লাভ থাকে ওইটাই চলে আসলো। এবং সেটা বলেছিলাম পূর্ণ প্রতিমূলক বাজারের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো 5টা বৈশিষ্ট্য অর দিয়ে দেওয়া আছে, দেখাও কিভাবে পূর্ণ প্রতিমূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। সিতে দিয়েছিলাম বন্টনের প্রান্তিক উপনিষদের অনুমান, এখনো তোমরা সাজেশন চেক করে দেখতে পারো, এই সমস্ত কোশ্চেনগুলো সবকটা কমন ছিল। অর পূর্ণ প্রতিমূলক শ্রমের বাজারে মজুরি হার কিভাবে নির্ধারিত হয়। তারপর বলছে জাতীয় আয় পরিমাণ ভ্যালু অ্যাডেড মেথড দিয়েছে, মূল্য সংযোজন পদ্ধতি। ঠিক আছে, এই কোশ্চেনটা পুরো কমন কোশ্চেন, অর্ডার কোশ্চেন আমার দেখার দরকার নেই। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সাজেশনে দেওয়া ছিল, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। বেশি তো কোশ্চেন দিইনি ব্যাংক চ্যাপ্টার থেকে, 3টের মতন কোশ্চেন দিয়েছিলাম, আমাদের তোমার 2টো কোশ্চেন চলে এসেছে, 3টে দিয়েছিলাম 2টো চলে এসেছে। অরে দিয়েছিলাম কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আলোচনা করে। এরপর বলেছে কালকে রাত্রিবেলাও অনেকে জিজ্ঞাসা করেছিল এই চ্যাপ্টারটা সম্পর্কে। আমি এই চ্যাপ্টারে এই একটা কোশ্চেনই আমার কেন জানি মন বলছিল এই কোশ্চেনটা ভালো করে পড়ে যেতে। তো বলেছিলাম স্থির ও নমনীয় বিনিময় হার ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তো পরে দিয়েছিল লেনদেন উদ্ভিদের উপাদানগুলি কি কি, কখন বলা হয় যে লেনদেন ব্যালেন্সে ভারসাম্য হয়েছে। একটা অঙ্ক দিয়েছিল কালকে রাত্রিবেলা, আমি লাইভে আসলাম 7:30 থেকে লাইভে আসলাম, 7:15 লাইভে আসলাম, তখন আমি প্রসারের 3টে অঙ্ক করেছিলাম। প্রসারণ সমক পার্থক্য 3টে অঙ্ক করে দিয়েছিলাম, তার মধ্যে একটা অঙ্ক তুলে দিয়েছে। প্রথম যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাই তোমার পরীক্ষায় তুলে দিয়েছে। ঠিক আছে, তো তো নিশ্চয়ই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যে প্রসারটা করেছো, তো প্রসারের অ্যান্সার কি বেরিয়েছে। এই প্রসার কি বলছি বারবার, সমক পার্থক্য করেছো, সমক পার্থক্যের অ্যান্সার তোমাদের কার কত বেরিয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে, আমি পারলে এটার অঙ্কটা পরে করিয়ে দেবো। তারপর অরে দিয়েছিল লোরেঞ্জ অনুপাতের সংজ্ঞা দাও। ঠিক আছে, তো কোন অবস্থায় এই অনুপাতের মান 0 হয় এবং কখন তা 1 সমান হয়।
ভারতবর্ষে দারিদ্র ব্যাপ্তির কারণ কি, দারিদ্র দূরীকরণ দুটি পদ্ধতি উল্লেখ করো। ওরে দিয়েছিল ভারতের শিল্পে বেকারত্ব ও শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির কারণগুলো কি কি। তো এই কোশ্চেন ছিল। তো তোমরা যখন বললে আমি এখানটা করেই দিই অঙ্কটা, কিছু নেই, একটা এক্স আর একটা এক্স স্কোয়ার, ঠিক আছে, এই তো দুটো ঘর করতে হবে। 13, 21, 25, 29, 37, 13, 21, 25, 29, 37 টোটাল করে কত হচ্ছে? 13, 21, 25, 29, 37 টোটাল করে হচ্ছে 125। আর একবার দেখে নি, 13, 21, 25, 29, 37, তো যোগ করে নাও, 13 যোগ 21 যোগ 25 যোগ 29 যোগ 37 কত হচ্ছে? 125। এবার 13 স্কোয়ার করবো, করো এগুলো স্কোয়ার করো, 13 স্কোয়ার করলে হচ্ছে 169, 21 স্কোয়ার করলে হচ্ছে তোমার 441, 25 স্কোয়ার করলে কত হচ্ছে? 625 সামথিং, হ্যাঁ 625, 29 স্কোয়ার করলে কত হচ্ছে? 841, আর 37 স্কোয়ার করলে কত হচ্ছে? 1369। টোটাল করো, 169 প্লাস 441 প্লাস 625 প্লাস 841 প্লাস 1369 কত হচ্ছে? 3445, 3445। ফর্মুলা কি ছিল তোমরা জানতে? সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। সামেশন এক্স স্কোয়ার কত বেরোলো? 3445 বাই এন কতগুলো সংখ্যা? 3 আর 2 5টা সংখ্যা, মাইনাস সামেশন এক্স বাই এন মানে 125 বাই 5 হোল স্কোয়ার। ফর্মুলা ফেলবো, কত হচ্ছে? 689 মাইনাস 125 কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 25, 25 স্কোয়ার করলে হচ্ছে 625, 689 মাইনাস 625 করে যেটা বেরোবে তার রুট করে দাও, কত হবে অ্যান্সার? 8 বেরোবে। তাহলে তোমরা করে দেখেছো নিশ্চয়ই সংখ্যাপত্রগুলো 8 বেরিয়েছে কিনা, দেখো আমার 8 বেরোলো। তো দেখো আমাদের কোশ্চেন নেই, কোনো সন্দেহ নেই, আমরা যা সাজেশন দিই সেই অনুযায়ী আমরা সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে সাজেশনটা তৈরি করি, যাতে সাজেশন হুবহু মেলে। কালকে তোমাদের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, এখন তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো 3টে বাজে, 3:30 সময় আমরা অ্যাকাউন্টসের লাইভে আসছি, সমস্ত এমসিকিউ ম্যারাথন নিয়ে আসছি, ঠিক আছে? তো ঠিক আছে, এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। কে তোমাদের তোমরা কে কত পাচ্ছ, এমসিকিউতে কত স্কোর করতে হবে, তোমরা অবশ্যই পরবর্তী সময় কমেন্ট করে জানিও।